হ্যালো গুড মিউজিক লিসেনার্স, গান গল্প আড্ডা নিয়ে চলে এলাম আবার। বুঝতেই পারছেন, মাই পিএস এপিসোড নাম্বার 4। মাই পিএস সেগমেন্ট সম্পর্কে একটু কথা বলতে চাই আজকে আড্ডা শুরু করবার আগে। সেটা হচ্ছে এই সেগমেন্টের আসলে নেক্সট যে এপিসোডগুলো সেগুলোর ফিউচার কি আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমার কি বলবো, বারবার বলতে হয় সেই পুরনো কথা, ভালো লাগে না আমার। যাই হোক, মন মানসিকতার অবস্থা আমার আসলে বিশেষ ভালো নেই। আমি একটা জিনিস আসলে একটু চলে যাচ্ছে, ফিলোসফির দিকে চলে যাচ্ছে আমার কথাবার্তা এখন। আবার আমি একটা জিনিস আসলে বিলিভ করি যে আমার পুরনো ভালো বন্ধু যারা, তাদের সাথে এই যে ডিটাচমেন্ট, এই যে জীবনযাপনটা, এটা আমি আসলে ডিজার্ভ করি না। ভাগ্যের অনেক বিমাতা সুলভ আচরণ আমার সাথে হয়েছে, যেগুলো অন্য কারোর সাথে হয়নি। তো এই জিনিসগুলো আমি আসলে মানুষ হিসেবে ডিজার্ভ করি না। আমার চাইতে অনেক বেশি খারাপ লাইফস্টাইল লিড করে, অনেক বেশি নোংরা মন মানসিকতা পুষে রেখে অনেক বেশি নেগেটিভ লাইফস্টাইল লিড করে এমন মানুষদের ক্ষেত্রেও আমি দেখেছি ভাগ্য এতটা বিমাতা সুলভ নয়। সো আমি যখন আসলে এই চিন্তাটা মাথায় ঢোকে যে আমার যে পরিস্থিতি চলতেছে বা দিনকাল যেভাবে যাচ্ছে, আমি তো এটা আসলে ডিজার্ভ করি না, সেই সময় আমি আসলে যে কোনো কিছু থেকেই উৎসাহ হারাই। সত্যি কথা, আর্ট, কালচার, গান বাজনা। আমার একটা পুরনো বন্ধু, আর নাম বলতে চাচ্ছি না, ফেসবুক কমিউনিটি পেজে অলরেডি অসংখ্যবার তার ব্যাপারে বলা হয়েছে, লেখালেখি হয়েছে। এই মানুষটা আসলে আরেকবার যদি ফিরে আসতো আমার জীবনে, আমার জন্য আমি মনে করি এনকারেজমেন্ট হিসেবে কাজ করতো জিনিসটা। এই ৪৫ বছর বয়সে তো আসলে ওর কাছ থেকে আমার নতুন করে আর কিছু পাবার নেই সেই রকম। অনেকে অনেক রকম অনেক কিছুই কল্পনা করে নিতে পারে, মনে করে নিতে পারে, কিন্তু আমার আসলে ফুয়েল সিস্টেম এবং এনকারেজমেন্ট যেটা, সেটার ক্ষেত্রেই আসলে পুরনো এই ব্যক্তির ফিরে আসাটা জরুরি ছিল। বাট এইখানেও ভাগ্য বিমাতা সুলভ হিসেবেই কাজ করছে বলে আমি মনে করছি। যাই হোক, আউট অফ দ্য টপিক কথাবার্তা হয়ে যাচ্ছে বেশি, সেটা না বলি। এরপরে কবে আপনাদের সাথে আর দেখা হবে স্ক্রিনে সেটাও ঠিক বলতে পারছি না। একা একা আসলে একটা অনুষ্ঠান চালানো সম্ভব না। সব কিছু যদি লাইট, ক্যামেরা, অ্যাকশন, সাউন্ড সিস্টেম সব কিছু যদি আমারও থাকে, তারপরও কিন্তু একা একা চালানো সম্ভব হয় না। ব্যাকগ্রাউন্ডে একটা মানুষ, একটা ফুয়েল সিস্টেম, একটা লাইট মাই ফায়ার দরকার পড়ে, কারণ এটা রক মিউজিক। পারফর্ম করি, গিটারই বাজাই, গানই গাই, বা আড্ডাই দিতে বসি না কেন, প্রয়োজন পড়ে ব্যাকআপটা। যাই হোক, আজকের গান গল্প আড্ডা শুরু করবার আগে বরাবরের মতো বলে নিচ্ছি, আমার কাছে কোনো সাউন্ড প্রুফ রুম নেই। পুরো ভিডিও থেকে নয়েজগুলো রিমুভ করে তারপর ভিডিও আপলোড করব, ওই রকম কারিগরি সহযোগিতা করবার মতো কোনো স্টুডেন্টও আপাতত আমার কাছে নেই। সো ক্যাজুয়ালভাবেই আড্ডা শুরু করছি। যে কোনো রকমের ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমাকে আপনারা ক্ষমা করবেন। সো মাই পিএস বা
মাই প্র্যাকটিস সংস, এটার আজকে যে গানটা নিয়ে আমি কথা বলতে চাইছি সেটা হলো ওয়ারফেজের জীবনধারা অ্যালবাম থেকে দিন বদলের পালা। দিন বদলের পালা গানটি নিয়ে আমি আজকে কথা বলতে চাইছি। একটু ট্রাই করব গাওয়ার, একটু দেখি। দিনের শেষে আসবে জানি আধারের ব্যস্ত ছায়ারা, বজ্র কঠিন শপথে তবু আমি যুদ্ধ করে যাই। আসলে আংশিক আপনাদেরকে শোনালাম, কারণ পুরো গানটা শুরু থেকে শেষ পর্যন্ত এই মুহূর্তে তো শোনানো সম্ভব নয়। তো আমার কথাবার্তার সত্যতার ক্ষেত্রে অনেকের মনে সন্দেহ থাকতে পারে যে আসলে কি গানটি তুলেছিল না চাপাবাজি করতে বসছে। না, গানটি আমি তুলেছিলাম এবং সেই গানটির তোলার ক্ষেত্রেই গানটির সাথে প্রথম পরিচয়, গানটি তোলার ক্ষেত্রে স্ট্রাগল এবং ফাইনালি সফলতার যে আনন্দ। প্রতি সেগমেন্টের মতো আজকেও এই 3টি পর্ব থাকছে, ধারাবাহিকভাবে যাব। আর অ্যাসিস ব্যান্ডের সাইফ ভাই, আবারও সাইফ ভাইয়ের কথা বলছি, আমি কল্পনা করে নিচ্ছি সাইফ ভাই আজকেও আমার ভিডিওটা দেখছেন স্ক্রিনের ওই পাশ থেকে। আর গুড মিউজিক লিসেনার যারা আছেন, 90s কিড যারা, সবার প্রতি আরেকবার সাদর সম্ভাষণ, ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো আমার পূর্ববর্তী 3টা ভিডিও যারা দেখেছেন মাইপিএসের তারা জানেন আমি ব্যান্ড মিউজিক বেশিরভাগ সময় কালেক্ট করতাম ঈদের সময়টাতে। ঈদই হাতে আসতো, সালামি হাতে আসতো, তখন আমি সোজাসুজি ক্যাসেট শপে চলে যেতাম। তো প্রথমে ব্যান্ডটার একটু ব্যাকগ্রাউন্ড বলি, অ্যালবামটা, যেই অ্যালবাম থেকে গানটা পিক আপ করেছি সেই অ্যালবামের ব্যাকগ্রাউন্ড বলি। ওয়ারফেজের জীবনধারা হচ্ছে সোজা বাংলায় বলতে গেলে এমন একটা অ্যালবাম, এত পরিচ্ছন্ন রেকর্ডিংয়ের একটা অ্যালবাম যেটা বারবার শুনলেও পুরনো লাগে না, বারবার শুনলেও বোরিংনেস আসে না। প্রত্যেকটা চুলচেরা শব্দ সংমিশ্রণ, কি ড্রামস, কি রিফ গিটার, কি লিড গিটার, কি কিবোর্ড, কি ভোকালস, কি সাইড ভোকালস, প্রত্যেকটা জায়গায় সাউন্ড ইঞ্জিনিয়ার যিনি ছিলেন ওনার এত চমৎকার ক্যারিশমা ছিল যে এটা আমি বলবো বাংলাদেশের ইতিহাসে রক ব্যান্ড মিউজিকের ইতিহাসে অন্যতম একটি অ্যালবাম, যেটা পরিচ্ছন্ন রেকর্ডিংয়ের অ্যালবাম। তো জীবনধারা অ্যালবামটা যে সময় বের হয় আমার সময়টা ভালো যাচ্ছে তখন মোটামুটি, কারণ সামনে এসএসসি পরীক্ষা, ইয়ার 1997-এর কথা বলছি, এবং আমাদের 2টো ঈদই সম্ভবত সেই বছর এসএসসি পরীক্ষার আগে শেষ হয়ে গিয়েছিল। আমি শিওর না, স্মৃতিশক্তি একটু প্রতারণা করছে, 2টো ঈদ না একটা ঈদ আমি জানি না, বাট ঈদ ছিল। তো আমাদের পরীক্ষাটা আমি সরি আসলে একটু ওই সেকেন্ড ঈদের কথাটা আমার কিছু মনে নেই, ওই ব্যাপারে আমি কিছু বলতে পারছি না, অর্থাৎ ঈদুল আজহার ব্যাপারে কিছু বলতে পারছি না, বাট ঈদুল ফিতরটা আমাদের এসএসসি পরীক্ষার আগেই হয়েছিল। তো জীবনধারা অ্যালবামে প্রথম যেটা, ওয়ারফেজ মানেই তো একটা খুব আকর্ষণীয় জায়গা হচ্ছে লিড গিটারিস্ট কমল ভাই। তো আমরা কমল ভাইয়ের যারা আলাদা করে ফ্যান ছিলাম, আমরা অ্যালবাম শুনে প্রথম ফিলিংসটা হয়েছিল কিরে কমল ভাই এত ভদ্র হয়ে গেল। আসলে কমল ভাইকে আমরা চিনতাম খুব নয়েজি গিটার টোনের একজন প্লেয়ার হিসেবে, খুব ওয়াইল্ড, খুব নয়েজি একটা ভাব, ওভাবেই কমল ভাই আত্মপ্রকাশ করেছিলেন আসলে বাংলাদেশের হেভি মেটাল অডিও বাজার ইন্ডাস্ট্রিতে। বাট এই অ্যালবামে এত পরিচ্ছন্ন, মানে রেকর্ডিং এত পরিচ্ছন্ন হয়ে গেছিলো, কমল ভাইয়ের প্রত্যেকটা গিটার টোন খুব আলাদাভাবে পলিশ করা এখানে, আর খুব শুনতে কানের জন্য মার্জিত, ভদ্র, সোজা কথা। যেই ভদ্র বালক হিসেবে ওয়ারফেজের কমল ভাইকে আমরা অতটা ভদ্র বালক হিসেবে চিনতাম না বাজানোর ক্ষেত্রে।
তো এইটা একটা ব্যাপার ছিল। আর বাকি সমস্ত সেগমেন্টই পাগল করার মতো, কিবোর্ডের কাজ, বেস গিটার, ভাবনা করিম ভাইকে তো চমৎকার গানে পেলাম আমরা, 2-3টা নতুন গানে পেলাম এই অ্যালবামে। আর এই অ্যালবামটা আমি, ঈদ ছিল যেহেতু এসএসসি পরীক্ষার আগে, তো আমার এসএসসি পরীক্ষার সব প্রিপারেশন আসলে কমপ্লিট এবং সন্তোষজনক প্রিপারেশন। স্বাভাবিকভাবেই মনটা একটু ফুরফুরে অবস্থায় আছে, আর ঈদটা যেহেতু পরীক্ষার আগে একটু রিফ্রেশমেন্টও হবে, সব কিছু মিলিয়ে অ্যালবামটা আমি ক্যাসেট শপ থেকে ঈদের প্রাক্কালেই কালেক্ট করলাম, বাসায় এসে প্রচুর পরিমাণে শুনতে শুরু করলাম। তো সে সময় আমি আবার গেলাম, তখন তো আমার টুকটাক প্ল্যান চলছে, আমাদের ব্যান্ড লাইন আপ, ওই রক অ্যান্ড অ্যাপিটাইজার্সের পেজটা আপনারা যারা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করেছেন, আজকে আরেকবার রিকোয়েস্ট করব যে আমার রক অ্যান্ড অ্যাপ নামের যে ব্যান্ড পেজটা আছে, ব্যান্ড মিউজিক্যাল পেজটা আছে ইউটিউবে, সেটা আপনারা প্লিজ, নতুন যারা আমাকে এখন দেখছেন শুনছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিও আমার স্কুল লাইফের সহপাঠী বন্ধু, সে আমাকে বন্ধু মনে করে কিনা জানি না, আমি তাকে সবসময় বন্ধু মনে করেছি। তার মাথা বেশি গরম ছিল এই কারণে, যদিও সব কথা সে সময় তাকে বলতে পারিনি। রিজওয়ান রাকিব জুম্মাকে অনুরোধ করব, তুই যদি এই ভিডিও দেখে থাকিস প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর। আমার যতটুকু সাধ্যে কুলিয়েছে, আমি দরিদ্র মানুষ, তারপর আমি 4টা গান করেছি, সমস্ত হিস্টোরি ওখানে আছে। তো এই ব্যান্ডটা তো সফলতা বা আমার একটা জিদ করেছিলাম, বা আমি এতদিন কষ্ট করে মিউজিক করেছি, সুবিধা বঞ্চিত মিউজিশিয়ান হিসেবে আমার একটা আত্মপ্রকাশ বা প্রতিবাদ হিসেবে এই 4টা গান ছিল। 12টা গান করবার কথা ছিল, বাট সামহাউ পারিনি, অন্য গানগুলো ফাইলবন্দি হয়ে চাপা পড়ে আছে। 4টা গানই আপাতত আত্মপ্রকাশিত হয়েছে। তো এই যে ব্যান্ডটা, এটার গোড়াপত্তনের সময়কাল বলছি 1997-এ। আর আমার তালাত স্টোরিজ 56-29-এ যারা শামীম ভাইয়ের গল্প শুনেছেন, আমার ব্যান্ডের স্ট্রাগলটা শুনেছেন, ইভেন এই রক অ্যান্ড অ্যাপিটাইজার্স পেজেও বাংলায় ছোট্ট করে একটা ইতিহাস লিখা, শর্ট ইতিহাস দেওয়া আছে। তো ওইখানে যে ব্যান্ডের কথাটা বলা হয়েছে, এই ব্যান্ডটারই তখন কার্যক্রম প্রক্রিয়া চলছে। শামীম ভাই আর আমি খুব জোরসোরে হাল ধরেছি যে আমাদের ব্যান্ড করতে হবে, এসএসসির পরপরই আমরা লেগে পড়ব। তো এখন সেই সূত্রে এখন ব্যান্ডের কিবোর্ডিস্ট যে ঢুকলো, রোকসাদ রাইয়ান সাইমুম। জুম্মা তুই চিনবি, সাইমুমকে তো চিনবি নিশ্চয়ই। তো সাইমুমকে এখন তৈরি করতে হবে, সে বেশ সাহস করে আমাদের সাথে যোগ দিয়ে ফেললো যে আমার কাছে এই টয় কিবোর্ডের চাইতে একটু বড় একটা কিবোর্ড আছে তালাত, আমি তোমাদের সাথে কি আসতে পারবো? আমরা সাদরে তাকে আমন্ত্রণ জানালাম, আমাদের সহযোদ্ধা প্রয়োজন ছিল। এইরকম বন্ধু সহযোদ্ধা একটা অপরিচিত ছেলের সাথে মিউজিক করার চাইতে একসাথে স্কুল কলেজে পড়েছি এরকম একটা ছেলের সাথে মিউজিক করতে অনেক বেশি মজা লাগে। তো সেভাবে এখন রোকসাদকে তো বাড়ি থেকে ওই টিচার রেখে কিবোর্ড শিখবে, সেটা শুনলাম ওর বাপ মা ঠিক প্রোভাইড করতে চাইলো না। আমি বললাম আচ্ছা দেখছি কি করা যায়। তো মাই ফ্রেন্ডস, মাই পিএসের যেই পর্বে আমি উইনিং ব্যান্ডের ইচ্ছে করেন গানটা নিয়ে কথা বলেছিলাম, ওখানে রিয়াদ নামের একটা ছেলের ব্যাপারে অনেক কথা বলেছিলাম। আজকে সেই রিয়াদের প্রসঙ্গটাও আবার আসতে যাচ্ছে। তো রিয়াদের কাছে গেলাম, বললাম রিয়াদ, তুমি তো ব্যান্ড করবা না আমাদের সাথে, আচ্ছা ঠিক আছে, আমি যতটুকু গিটার পারি ওইভাবে এখন কিবোর্ড নিয়ে জ্যাম সেশনের তো ট্রাই একটা করতে হবে, তুমি আমাকে হেল্প করো। আমি কিবোর্ডের চাবিগুলো যে রিডসগুলো, এগুলো একটা বড় আর্ট পেপারে এঁকে নিয়ে গিয়েছিলাম, বলেছিলাম কিবোর্ড বাজাতে হয় কিভাবে, কর্ড কিভাবে ধরতে হয়, তুমি আমাকে এখানে লিখে লিখে বেসিক দেখিয়ে দাও। 3টা করে রিয়াদ খুব সুন্দর করে আমাকে লিখে দিল ব্যাপারগুলো, যে 3টা করে নোট ধরে একটা করে কর্ড ধরা যায়, এবং আমি পুরো জিনিসটা সেই ড্রয়িং পেপারে লিখে এসে রোকসাদকে আমি
বললাম যে এসএসসির পর শুরু করব আমরা, তোমাকে আমি কর্ড শিখাতে থাকবো, শামীম ভাইও জ্যামিং সেশনে আমাদের সাথে গান গাইবে, আমিও তো কর্ড টুকটাক পারি। আজম খান, শ্রদ্ধেয় প্রয়াত পপ গুরু, পপ সম্রাট আজম খান, উনার গানগুলো দিয়ে আমরা শুরু করব প্রথমে, কারণ শামীম ভাই যেহেতু আজম খানের গানগুলো ভালো করেন। আর আমার নিজস্ব লেখা সুর করা গান ছিল, সেগুলোও কিছু ঢুকাবো। এবং রোকসাতকে এই সমস্ত প্রকার গানগুলোর কর্ডগুলোই কিভাবে বাজাতে হয় সেগুলো আমি তাকে টিউটোরিয়াল দেওয়ার চিন্তা ভাবনা করলাম, যে টিউটোরিয়াল হবে রোকসাত। তো এভাবে আমরা এগোবো। তো এই পর্যন্ত প্ল্যান প্রোগ্রাম ঠিকঠাক। ঈদের সময় রোকসাত আশরাফ করে আরেকটা ছেলে ছিল, আমাদের সাথে জয়েন করবার কথা ছিল, কিন্তু ফ্যামিলির নিষেধাজ্ঞায় সে আর পারেনি। কিবোর্ডিস্ট হিসেবে প্রথমে আশরাফের জয়েন করার কথা ছিল, কিন্তু আশরাফের বাসা অনেক দূর হয়ে যাওয়াতে তার ফ্যামিলি এই ব্যান্ড মিউজিকের ব্যাপারে অতটা লিবারেল ছিল না, রোকসাদের আম্মু যতটা ছিলেন। তো যাই হোক, রোকসাদই জয়েন করলো এবং আশরাফ রোকসাদ ঈদের সময় এসে আড্ডাও মেরে গেল আমার বাসায়, গান নিয়ে অনেক গল্প সল্প হলো। তো সব কিছু মিলিয়ে আমার মন খুব ফুরফুরে। তো এই ফুরফুরে অবস্থাতেই আরেকটা গুড নিউজ, যে ওয়ারফেজের জীবনধারা অ্যালবামটা বেরিয়েছে। আমরা আসলে ওয়ারফেজের প্রথম অ্যালবাম বের হওয়ার অনেক গ্যাপে যেহেতু সেকেন্ড অ্যালবাম বের হয়েছিল, তো আমরা ভেবেছিলাম এইবারও অন্তত 3-4 বছরের একটা লম্বা গ্যাপ থাকবে। যেখানে সেকেন্ড অ্যালবাম বের হতে এত বছর সময় গেছে, সেখানে থার্ড অ্যালবাম কি আর এত সহজে পাবো? কিন্তু এটা ওয়ারফেজ ব্যান্ডের পক্ষ থেকে আমাদের জন্য ছিল সারপ্রাইজ। ওয়ারফেজ ভক্তদের জন্য অ্যালবামটা পেয়ে গেলাম খুব তাড়াতাড়ি, তৃতীয় অ্যালবাম জীবনধারা। তো রিয়াদের কাছে গিয়ে যখন ওই কিবোর্ডের রিডসগুলো আমি, মানে আমার আর্ট পেপারে যে আঁকা ছিল কিবোর্ডের রিডসগুলো, ওই কাজটা যখন করছিলাম, সে যখন আমাকে নোটস এঁকে দিচ্ছিল এবং বলছিল 3টা করে নোটস চেপে ধরবা, তাহলে ও আমাকে ড্রয়িং পেপারে হাত দিয়ে এভাবে দেখিয়ে দিচ্ছিল যে এভাবে ধরলেই তুমি কর্ড মেলাতে পারবা, সি, এফ, জি, ই মাইনর, এ মাইনর, ডি মাইনর, যে কোনো কর্ডই, মোটামুটি যত মেজর মাইনর কর্ড আছে ধরা যায় যেন, সেভাবে সে আমাকে দিল। ব্যাপারটা রিয়াদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব। তো সেই সময় রিয়াদ একটা স্টাফ কোয়ার্টারে থাকতো। এটা জায়গাটা আমি ভুলে গেছি আসলে কোন জায়গাতে, আমি স্টাফ কোয়ার্টার এরিয়াটা মনে করতে পারছি না, সরি। এটা তবে কাকরাইল স্কুলের কাছাকাছি কোনো একটা জায়গাতে হবে, ওইদিকে যেতে জিনিসটা পড়ে। মৌচাক অ্যাপার্টমেন্ট করে একটা এরিয়া ছিল ওইদিকে, সেই মৌচাক অ্যাপার্টমেন্টের আশেপাশে হবে। তো সে সময় রিয়াদ তো নিজের রুমে ঠিক বসলো না, আমাকে বললো ওখানে লন আছে, একটা লম্বা বারান্দার মতো আছে, তুমি ওদিকে যেয়ে বসো, একটা হল রুম আছে, স্টাফ কোয়ার্টারের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হলে ওই হল রুমে হয়, আর লম্বা একটা বারান্দা আছে, তুমি বারান্দায় বসো, আমি গিটার নিয়ে আসছি, বাসায় বসা যাবে না। তো রিয়াদ আসলো, তো কিবোর্ড সংক্রান্ত টিউটোরিয়ালগুলো ওখানেই আমাকে সে দিল। তখন ওয়ারফেজের এই জীবনধারা অ্যালবাম নিয়ে রিয়াদের সাথে আমার টুকটাক আলাপ আলোচনা হলো। তো সে সময় হঠাৎ দেখি রিয়াদ অ্যাকুস্টিক গিটার বাজিয়ে জীবনধারা অ্যালবামের দিন বদলের পালা গানটা গাইতে শুরু করে দিল। তো মাই ফ্রেন্ডস, আপনাদের কাছে স্বীকার করতে অসুবিধা নেই, আমার যথেষ্ট ইগোতে লেগেছে। শুকনা পাতলা রিয়াদের গঠন ছিল একটা শুকনা পাতলা ধরনের, ওকে দেখলে সত্যি কথা মিউজিশিয়ান মনে হতো না। চুল ছোট করে কাটা, শুকনা পাতলা ধরনের একটা ছেলে, কাপড় পোশাক আশাকেও খুব একটা গোছালো নয়, এবং দেখলে যে ফিলিংসটাও একটা ফু দিলে মনে হয় উড়ে যাবে। তো এইরকম একটা ছেলে শুধুমাত্র গড গিফটেডভাবে ভোকাল কর্ডটা হাই আছে দেখে ওয়ারফেজের একটা গান এইভাবে অ্যাকোস্টিক গিটার বাজিয়ে করে ফেললো, আমার যথেষ্ট ইগোতে লাগলো ব্যাপারটা। এখন ইগোতে লাগলে কি হবে, সব কিছু তো এখন সবসময় প্রকাশ করা যায় না জনসম্মুখে। আমি চুপচাপ শুনলাম ওর গানটা। তো আমি ও গাইবার পর সেকেন্ড টাইম ও কয়েকবারই গানটা সেদিন আলোচনা গল্পের ফাঁকে ফাঁকে গানটা করছিল, এবং জাকারিয়া নামের ওর আরেকটা বন্ধু এসে সেখানে যোগ দিয়েছিল। জাকারিয়া খুব ফ্রেন্ডলি ছিল আমার সাথে। তো
আমিও কয়েকবার ট্রাই করলাম যে দেখি গানটা রিয়াদ গাইছে তার সাথে আমি গলা মিলাই, কিন্তু গানটার হাই পিচের জায়গাটাতে চেষ্টা শুধু একটাই এই পৃথিবীটা বদলে, সরি আমার ডিস্টিউন হচ্ছে হয়তো, যাই হোক, চেষ্টা শুধু একটাই এই পৃথিবীটা বদলে দিতে চাই, এই জায়গাটা আমার সুর ঠিক ছিল, কিন্তু এই জায়গাটায় এই পৃথিবীটা বদলে এই জায়গাটুকু ছিল খুব উঁচু, হাই নোট। এবং ওয়ারফেজের সঞ্জয় ভাই সম্পর্কে যাদের ধারণা আছে তারা তো জানেনই সঞ্জয় ভাই কিভাবে হাই নোটগুলো টাচ করতো ফ্লেক্সিবল, ওনার গলাই তো আসলে হাই নোট গাওয়ার মতো করে, কিন্তু আমি তো হাই পিচ সিঙ্গার না। তো আমি রিয়াদের সাথে গলাতে মিলাতে মিলাতে এই জায়গাটায় ক্র্যাক করে গেল, গলা ধরা খেলাম। জাকারিয়ার ফিলিং ফেস কি বলে, জাকারিয়ার অ্যাটিচিউডটা ঠিক এইরকম ছিল। ঠিক ওই জায়গাটায় যখন আমার ক্র্যাক করলো গলাটা, জাকারিয়া বলো এরকম একটা ইশারা দিয়ে বোঝালো যে তোমার কর্ম না। তো এই ব্যাপারগুলো আমার সবই মাথায় ছিল। তো এই কারণে আমার মাথায় ছিল যে এই গানটা আমি কোনো না কোনো সময় আমি তুলব। তো এরপরে তো বাকি ইতিহাস তো আপনারা জানেন, মাই পিএস এপিসোড 1, 2, 3-তে ধারাবাহিকভাবেই আমি বলেছি সব, যে কিভাবে কিভাবে আমি গান প্র্যাকটিস শুরু করলাম। তো এখন এই হাই পিচের ব্যাপারটা আমি একটু চিন্তা ভাবনা করতে লাগলাম যে আচ্ছা আমি তো ঠিক আছে একটানা তো হাই পিচ গাইতে পারবো না, কিন্তু কিছু হাই পিচ গান তো আমার তুলে রাখা উচিত, যে তাৎক্ষণিকভাবে যেন মানুষকে শোনাতে পারি। একটানা 7-8টা হাই পিচ গান করা তো আমার পক্ষে ওয়ারফেজের পলাশ যেভাবে করে সেইভাবে তো অসম্ভব ব্যাপার আমার পক্ষে। বাট কোনো একটা আড্ডায় ফ্রেন্ডের গেট টুগেদারে একটু চমক লাগানোর জন্য হঠাৎ করে একটা গান কি আমি গাইতে পারবো না? সেই দিন লাগলে আর অন্য গান না গাইলাম, কারণ ওই একটা হাই ওয়ারফেজের একটা গান গাওয়া মানেই গলা বসে যাওয়া। বিশেষ করে যাদের গলা ওয়ারফেজ গাওয়ার উপযোগী নয় তাদের জন্য আসলে ওয়ারফেজের গান রেকমেন্ডেড না, সে আর অন্য কোনো গান করতে পারবে না। লো রেঞ্জ আর মিড রেঞ্জে তারপর তার কোনো সাউন্ড থাকবে না, টেক্সচার পাতলা হয়ে যাবে, তো সমস্যা আছে। তো এর মধ্যেও আমি তখন চিন্তা ভাবনা করলাম, তো আমি ট্রাই করতে লাগলাম উঁচু স্কেলের গানগুলো, যেগুলো পুশ টু দ্য লিমিটে, মানে আমার যোগ্যতার সর্বশেষ অবস্থাটাকে নিংড়ে বের করে গাওয়া যায় সেইভাবে হাই পিচ, যে শুধু ওয়ারফেজ ব্যান্ডেরই না অন্য ব্যান্ডেরও হাই পিচ গান ছিল, যে গানগুলো করা যায় সেগুলো আমি প্র্যাকটিস করতে লাগলাম, ট্রাই করতে লাগলাম। তো এভাবে প্র্যাকটিস করতে করতে একটু বলতে হয় কাদের গানগুলো, প্রমিথিউস ব্যান্ডের অনেক গান ছিল যেগুলো হাই পিচ ধরনের, সেগুলো আমি একটু বেশি বেশি প্র্যাকটিস করতে শুরু করলাম। প্রথমে লেজেন্ড ব্যান্ড, ইকবাল আসিফ জুয়েল ভাইয়ের প্রথম ব্যান্ড অ্যালবাম, ব্যান্ড ক্যাসেট লেজেন্ড, সেই লেজেন্ডের অ্যালবাম আমার কলেজ ফার্স্ট ইয়ারে পড়ি যখন হাতে আসে, সেইটার মধ্যে যে গানগুলো আমার কণ্ঠের জন্য মনে হলো যে আমি পারবো, যোগ্যতার রেঞ্জের মধ্যে আছে, সেই গানগুলো প্র্যাকটিস করতে লাগলাম শুনে শুনে। সেই গানগুলো প্র্যাকটিস করতে লাগলাম, তো সময় লেগেছে এখানে একটা হাই পিচ টেক্সচার তৈরি করা গলাতে, অন্তত ওই 1-2টা গানও যেন বন্ধুদের আড্ডায় গাইতে পারি এবং কেউ যেন ভুল ধরতে না পারে, সেই রকম একটা জায়গাতে নিজেকে পৌঁছানোটা ছিলই আমার উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্যে আমি নিরলস পরিশ্রম করে গেছি। তো এইটার কারণেই আসলে মিড রেঞ্জ এবং লো রেঞ্জের গানগুলোতে আমার মনোযোগ একটু কম দেওয়া হয়েছে, কারণ ওই যে একটু ইগোতে লেগেছিল যে
ওয়ারফেজের এই গানটা সামহাও আমাকে করতে হবেই। তো ফাইনালি এটা অনেক দিন গাইতে 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 তারপরে স্ট্রাগলের পিরিয়ডটা তো এভাবেই পার হলো। তো অন্য আরও কিছু ব্যান্ড ছিল যাদের গান এই ক্ষেত্রে আমাকে মানে ওই জায়গাটায় পৌঁছানোর আগের যে টাস্কগুলো, হোমওয়ার্কগুলো, ওই জায়গাতে আমাকে মজবুত হতে সহায়তা করেছে। এখানে প্রমিথিউস ব্যান্ডের কথাটাই বলবো, তাহসান রহমান খানের কথাটাও বলতে হয়। ওর অনেক গান হেল্পফুল হয়েছে আমার এক্সারসাইজের ক্ষেত্রে। এবং ফাইনালি একদিন চেষ্টা শুধু একটাই, এই পৃথিবীটা বদলে দিতে চাই, আজ দিন বদলের পালা। এইভাবেই একদিন আমি গানটা দেখলাম, পারলাম পুরো গানটাই। এই গানে আরও ডেঞ্জারাস জায়গা আছে। দিনের শেষে আসবে জানি, আধারের ব্যস্ত ছায়ারা, এগুলো সবই চ্যালেঞ্জ ছিল আমার জন্য। চ্যালেঞ্জটা কমপ্লিট করেছি এবং এটার জন্য আমি মোহাম্মদপুর নিবাসী আমার এক জুনিয়র ফ্রেন্ডকে ধন্যবাদ দিব। সে আমাকে জিমে ঢোকার বুদ্ধি দিয়েছিল। ছেলেটার নাম নাহিয়ান বিপ্লব, গিটার টিটার বাজাতো, খুব ফ্যাশনে থাকতো। আমি ওকে ডাকতাম সাকিব খান। তো সেই নাহিয়ান বিপ্লব আমাকে খুব জোরে সোরে একবার বলেছিল, 2000, এটা কত সালের কথা বলছে, 2008-এর দিকে আমাকে বলেছিল, আপনি মিউজিক করতেছেন বাট ভাই আমি যেটা ফিল করতেছি আপনার জিমে ঢোকা উচিত। পাশাপাশি জিমে ঢুকেন, আপনার অনেক আপগ্রেড করতে পারবেন নিজেকে। আমার মনে হয় জিম জিনিসটা অনুপস্থিত আপনার জীবনে। এটা অনুপস্থিত কেন, এটাকে আপনি সাথে রাখেন। তো আমি 2009-এ হতাশা থেকে বাঁচবার কারণেই হোক, যে কোনো কারণেই হোক, জিমে ঢুকলাম। জিমে ঢুকার পর একদিনের ঘটনা বলি মাই ফ্রেন্ডস। সেদিন সারা সন্ধ্যা কারেন্ট ছিল না। সন্ধ্যায় তো কারেন্ট ছিল না, সেই সময় তো লোডশেডিংয়ের বিধিকিচ্ছির অবস্থা। 2009 ভয়াবহ সময়, যাদের স্মৃতিতে আছে বিদ্যুতের অবস্থা বাংলাদেশের, রিকল করতে পারবেন আপনারা। তো সে সময় আমি আবার জিম শুরু করেছি। সেদিন অল্প অল্প বৃষ্টি ছিল। আমি রাত 10টার দিকে একটু বসলাম। আমার ইলেকট্রিক গিটার আছে তখন, আইভানেজ RG 320। তো কারেন্ট যেহেতু নেই, লাইন ইন করার তো কোনো সুযোগ নেই। আমি গিটারের বডি টোনেই যেভাবে বাজানো যায়, কর্ড বাজিয়ে বাজিয়ে আমি গান গাইলাম। এবং আমি সেদিন নিজের ভয়েস টোনে প্রথমবারের মতো পরিবর্তন লক্ষ্য করলাম, যে আই এম সাউন্ডিং লাইক এক্সপার্ট ভোকালিস্ট। আমার শব্দটা, আমার দমটা, এই দমটা আমার এতদিন ছিল না। জিম করার পরই আসলে আমার এই দমটা এসেছে। আমি এটা খুব রিয়েলাইজ করতে পারলাম এবং মাথা চাপড়ালাম যে আমার আসলে আরও আগে বয়স আরও কম ছিল যখন, তখনই আমার আসলে এক্সারসাইজ, জিম এগুলোতে ঢোকা উচিত ছিল, ওবেসিটি কমানো উচিত ছিল। তো আমি সেদিন অনেকক্ষণ মজা লাগলো, অনেকক্ষণ ধরে আমি গান করলাম, বিভিন্ন গান কর্ড যেগুলো জানা ছিল, এবং নিজের গান শুনে নিজে মুগ্ধ হতে লাগলাম। যে জিম, মানুষের একটা ব্যান্ড ভোকালিস্টের ভোকাল কর্ডের ক্ষেত্রে জিম করা, ফিজিক্যাল এক্সারসাইজ করা যে কতটা ফলদায়ক, বেনিফিটেবল, এটা আমি সেই দিন আসলে রিয়েলাইজ করি। যে আমার টোন থ্রোয়িংগুলো একটা লেভেলে থাকতেছিল, লেভেলের সাউন্ডের ওঠানামা হচ্ছিল না তেমন কোনো। তো একটা লেভেলে থাকা কিন্তু জরুরি একটা সিঙ্গারের। স্কেল অনুযায়ী, স্কেলের উঁচু আছে নিচু আছে, কিন্তু তারপরে সাউন্ডকে একটা লেভেলে ধরে রেখে গান গাওয়াটা জরুরি একটা ভোকালিস্টের জন্য। তো সেই জিনিসটা আমি প্রথম, এটা 2009-এর কথা, এবং এর পরপরই আমি ফাইনালি এই ওয়ারফেজের দিন বদল গানটা পুরোপুরি আমি একদিন গাইতে পারলাম। বাট আমার এই সফলতা দেখার জন্য না রিয়াদ ছিল সেই দিন, আর কেউ ছিল না। আর ওয়ারফেজের গান আমি টুকটাক তুললেও এটা নিয়ে সমস্যাও হতো, কারণ আমি ওয়ারফেজের গান কারোর সামনে করলে, মিউজিক সংশ্লিষ্ট অনেক ছেলেই তো আমার বাসায় এরপর আসা যাওয়া করেছে,
টুকটাক অনেকের কাছ থেকেই তো অনেক কিছু শেখার চেষ্টা করেছি। তো ওইসব জায়গায় সমস্যা হতো, ওয়ারফেজ গাইলে তারা তখন শুধু পরপর ওয়ারফেজের জন্যই রিকোয়েস্ট করতে থাকতো, বলতো আমার গলায় ওয়ারফেজের গান নাকি খুব সুন্দর লাগে। কিন্তু আমি যে আসলে গাইতে গাইতে গায়েন, ওয়ারফেজের এই গানগুলো যে আমার খালি একটা স্পেশাল টাস্ক হিসেবে ওই দুই একটা করব ওভাবেই প্রস্তুতিটা নিয়েছি, আমার যে নাই গড গিফটেড রেঞ্জ, আসলে এটা তো সবসময় বলতেও ভালো লাগে না মানুষের কাছে, মিথ্যা কথা বলতেও ভালো লাগে না, আবার সব সত্য তো সবসময় বলতেও ভালো লাগে না। তো আমি অ্যাভয়েড করতাম। আমার ওয়ারফেজের প্রতি প্রচণ্ড ভালোবাসা থাকলেও আমি কারোর সাথে আড্ডা হলে আমি ওয়ারফেজের টপিকে বেশি কথা বলতাম না, ওয়ারফেজের গান বেশি গাইতে চাইতাম না। ওই মাঝে মাঝে বন্ধুদের আড্ডায় একটু চমক লাগিয়ে দেবার জন্য চন্দ্রিমা উদ্যান টুদ্যানে বা রবীন্দ্র সরোবরে যখন বসতাম গিটার নিয়ে, তখন বয়স যখন আরও কম ছিল, 24-25 এরকম ছিল, সেই সময় এইভাবে চমক লাগানোর জন্য ওয়ারফেজের একটা দুটা গান এইভাবে করতাম, কিন্তু দ্রুত অন্য গানে এরপর সুইচ করে যেতাম। সো দিন বদল গান তুলবার ব্যাপারে এটাই ছিল আমার আজকের গল্প আড্ডা। কেমন লাগলো আপনাদের কাছে? তো রমজান মাস তো চলে আসছে, রমজানের মধ্যে তো রক মিউজিক, ব্যান্ড সঙ্গীত, গান বাজনা এগুলো নিয়ে মনে হয় কথাবার্তা বলা ঠিক হবে না, ধর্মীয় ভাবগাম্ভীর্যের ব্যাপার আছে, ধরে রাখা জরুরি সেটা। তো সময় সুযোগ মতো ব্যাটে বলে যদি মিলে যায় স্ক্রিনে অন্য কোনো ব্যাপার নিয়ে পরবর্তীতে আবার চলে আসবো তালাত আপনাদের কাছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আলবিদা।